সাংবাদিক মনির হোসেন লিটন আমাদের বন্ধু, অনেকদিন ধরে বাংলাদেশের সাংবাদিকতায় সরাসরি জড়িত, সাংবাদিক নেতৃত্বের সাথে জড়িত। মনির হোসেন লিটন আমার দেখা সংবাদের মাধ্যমে তার বিকাশ, অনেক দিন দীর্ঘদিন সংবাদে কাজ করেছেন। সংবাদ একসময় বাংলাদেশের প্রগতিশীল মুখপত্র ছিল এবং আমাদেরও একসময় সংবাদে কাজ করার স্বপ্ন ছিল, সংবাদে কাজ করতে পারতাম। মনির হোসেন লিটন যখন সংবাদে কাজ করতেন তখন হিংসাও করতাম, লিটন কাজ করে আমি কাজ করতে পারলাম না। সেই সংবাদ আর অনেক সময় এখন আর সে স্বপ্নের জায়গায় নেই। যেমন আমি একসময় জনগণকে কাজ করতাম, জনগণ তো 1 নাম্বার কাগজ ছিল বাংলাদেশে, প্রচার সংখ্যা। সেই সেই 1 নাম্বার নিয়ে বিতর্ক আছে, ছিল, সেই কোনো নাম্বারই এখন নেই। মিডিয়ার এমন উত্থান পতন, নানা কিছু নিয়ে আজকে আমরা আমাদের বন্ধু মনির হোসেন লিটনের সাথে কথা বলবো। লিটন, আপনাকে শুভেচ্ছা। আপনাকেও ধন্যবাদ জানাচ্ছি, আপনাকেও শুভেচ্ছা জানাচ্ছি বাড়ি ভাই, আমাকে আপনার এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য। লিটন, আমরা সরাসরি আপনার সাথে যে বিষয়টা নিয়ে আজকে আলাপ করবো, এই সকালে এত তাড়াতাড়ি বাংলাদেশের সময় আপনি আমাদের সময় দিয়েছেন, কৃতজ্ঞতা। বাংলাদেশের সমস্ত রাজনৈতিক পরিবর্তনের সাথে নানা জায়গায় পরিবর্তন ঘটে, মিডিয়াতেও পরিবর্তন ঘটে। এবার যেভাবে মিডিয়াতে আমরা দেখলাম যে পরিবর্তন না, দুমড়ে মুচড়ে ভেঙে দেয়া যেটা বলা হয় সেটাকে, মিডিয়া হাউসটা দখল করা হয়েছে, মিডিয়া হাউসে আগুন দেওয়া হয়েছে, মিডিয়া হাউসের চেয়ার, সম্পাদক চেয়ার গুলা পর্যন্ত দখল করা হয়েছে। আপনি কিভাবে দেখেন? মনির, কাছে থেকে তো আপনি দেখেন এই ঘটনাগুলো, আপনি কিভাবে বলবেন? বাড়ি ভাই, বিষয়টি আমি অনেক আগে থেকেই বলে আসছি যে আমাদের দেশে কোনো কিছুই ভালোর দিকে যাচ্ছিল না গত 30-35 বছর ধরে। এরশাদ বিরোধী আন্দোলনে আপনারা সক্রিয় ছিলেন, আমরাও সক্রিয় ছিলাম তখন তরুণ বয়সে। তখন একটি প্রত্যাশা জন্মেছিল যে এরশাদের পতনের পর গণতন্ত্র এসেছে দেশে, দেশটি সামনের দিকে এগিয়ে যাবে, ভালো পথে যাবে। এটিও সত্যি যে 1991 এর যে গণতান্ত্রিক সরকার এসেছিল ভোটের মাধ্যমে, বিএনপির সরকার, তখন থেকে আমার দৃষ্টিতে পরবর্তী আওয়ামী লীগের সরকার 1996 সালে যখন আসে, সেই আওয়ামী লীগের সরকারের শেষ সময় একদম 99 সালের শেষ দিক পর্যন্ত, আমি বলবো না যে আওয়ামী লীগ আমলের শেষ একটি বছর বাদ দিলে, সেই 99 সালের শেষ দিক পর্যন্ত, 91 থেকে 99, আমার দৃষ্টিতে, আমার মূল্যায়নে এখন পর্যন্ত বাংলাদেশের, পুরো বাংলাদেশের 1972 সাল থেকে যদি শাসনকাল ধরি, মুক্তিযুদ্ধে অর্জিত স্বাধীনতার পর, এই শ্রেষ্ঠ গণতান্ত্রিক সময় যদি আমরা বলি, সেই 91 থেকে 1999 সাল পর্যন্ত। এরপর থেকে দিন দিন আমরা খারাপের পথে গিয়েছি। আমাদের শাসন ব্যবস্থা খারাপ হয়েছে, আমাদের সাংবিধানিক প্রতিষ্ঠানগুলি নষ্ট হওয়ার পথে গেছে, আমাদের মিডিয়াও একইভাবে খারাপের দিকে গেছে। কিভাবে, কিরকম খারাপের দিকে গেছে যে আমরা যেটা বলি যে মিডিয়া বরাবরই ব্যবসায়ীদের একটি লক্ষ্যবস্তু ছিল যে তারা এই মিডিয়াকে ব্যবহার করে তাদের ব্যবসা টিকিয়ে রাখতে চায়, বা অতীতকালেও যে আমরা যে যতটুকু জানি যে মিডিয়াকে ব্যবসায়ীরা নানানভাবে ব্যবহার করে। কিন্তু ওই যে বললাম যে 1999 বা এর পর থেকে বা 90 দশকের মাঝামাঝি থেকে ব্যবসায়ীরা সরাসরি সংবাদপত্র বের করার কাজে এমন ভাবে নেমে পড়েন যে সংবাদপত্রের সাংবাদিকতা তার মূল জিনিস হয়ে ওঠেনি, তার ব্যবসায়িক স্বার্থ রক্ষাই সেই সংবাদপত্রের মূল উদ্দেশ্য হয়ে উঠেছিল। এভাবে এটি দিন দিন বেড়েছে, আর বাড়তে বাড়তে এমন একটি অবস্থায় গেছে যে আমাদের মিডিয়ার যে, আমরা যারা সাংবাদিকতা করি তারাও এক সময়, আমাদের মধ্যেও বেশিরভাগ না হোক অন্তত প্রভাবশালী যে অংশটি, তারাও হয়তো মনে করেছে যে মানিক নিজেই যেহেতু নিজের স্বার্থ উদ্ধার করছে পত্রিকার মাধ্যমে, তো আমি আর বসে থাকবো কেন, আমিও আমার স্বার্থ উদ্ধার করি। এভাবেই মিডিয়ার জগতেও একটা অবক্ষয় নেমে এসেছিল। এটি বাস্তবতা, এটি যদি আমি সাংবাদিক হয়ে অস্বীকার করি, মনে করি যে না, আমার পেশার প্রতি আমি
আহ, এত মন্দ কথা বলবো না, তাহলে মনে হয় ভুল বলা হবে। এটি হচ্ছে যে উটের ওই বালিতে মুখ গুজে ঝড় ঠেকানোর চেষ্টার মতো হবে, বা কিছুই দেখছি না সুতরাং ঝড়ও হচ্ছে না, এরকমটা মনে হবে। কিন্তু বাস্তবতা হচ্ছে ওই সময় থেকেই আমাদের সাংবাদিকতার অবক্ষয় হয়তো বা আগে থেকেই শুরু হয়েছিল, কিন্তু সেটি খুব দ্রুত গতিতে খারাপ হতে শুরু করে সেই ১৯৯০ দশকের পরে, অর্থাৎ নতুন শতাব্দীতে ২০০০ সালের পর থেকে সেটি আরো বাড়তে শুরু করে। তো এরই জের হিসেবে যখন সরকারের সাথে মিডিয়া ওতপ্রোতভাবে জড়িয়ে যায়, তখন সরকার পরিবর্তন হলে মিডিয়াগুলিতেও পরিবর্তন হবে, এরকমটাই স্বাভাবিক হয়ে দাঁড়িয়েছিল বিষয়টি, যে যদি সরকার পরিবর্তন হয় মিডিয়াতেও নানা রকমের পরিবর্তন হবে, এবং সেটিই ঘটেছে। তো যে প্রক্রিয়ায় ঘটেছে সেটি স্বাভাবিক নয়। আপনি নিজেই কিছুটা বলেছিলেন যে দখল শব্দটি বলেছিলেন। যেহেতু রাজনৈতিক পরিবর্তনটিও স্বাভাবিক হয়নি, সুতরাং মিডিয়াতে যে পরিবর্তনটা সেটিও স্বাভাবিক হচ্ছে না। যেহেতু রাজনৈতিক পরিবর্তনটি একদমই সহিংসপূর্ণ ছিল, যদিও অতীতের মতো অভ্যুত্থানের মাধ্যমে যেগুলি পরিবর্তন হয়েছে সেগুলিও সহিংস ছিল, সেগুলিতে রক্তপাত কোনোটাতে ছিল কোনোটাতে ছিল না। এরশাদ সাহেব রক্তপাতবিহীন অভ্যুত্থানে ক্ষমতা দখল করেছিলেন, কিন্তু এক ধরনের সহিংসতা তো ছিল। তো এবারেরটা যেহেতু এই একই রকমের না হলেও রাজপথের সহিংসতার মাধ্যমে রাজনৈতিক পরিবর্তন হয়েছে, সরকারের পরিবর্তন হয়েছে, ঠিক একই কায়দায় সংবাদ মাধ্যমেও সেই নেপথ্য সহিংসতা বলবেন কিনা, নেপথ্যে পেশি শক্তির ব্যবহার যদি বলেন সেটি হয়তো একটু জুৎসই হবে, যে ওই শক্তির ব্যবহার করে পরিবর্তনটা হয়েছে। এই হচ্ছে সার্বিক অবস্থা, সংক্ষেপে যদি বলি আর কি, এটি। লিটন, আমাদেরকে একটু ধারণা দেবেন আসলে কোন কোন মিডিয়া বা কতগুলা মিডিয়া এইভাবে আক্রান্ত পেশি শক্তির মাধ্যমে বেদখল হয়েছে? না, আমি পেশি শক্তি শব্দটা কিন্তু সরাসরি বলিনি যে কেউ গিয়ে মারধর করে একজনকে সরিয়ে দিল আরেকজন। আমি পেশি শক্তি ব্যবহারটি করেছি এই সহিংসতার বিপরীতে এইভাবে, যে আমি ভয় পাচ্ছি যে আমি যদি অমুকের কথা অনুযায়ী কাজ না করি তাহলে আমার প্রতিষ্ঠানটি ভেঙে দেবে, আমার প্রতিষ্ঠানে হামলা হবে। আমার প্রতিষ্ঠানে হামলা হয়নি, পেশি শক্তি সরাসরি প্রয়োগ করা হয়নি, কিন্তু আমি ভয় পাচ্ছি। আমি দেখছি যে তার শক্তি আমার চাইতে বেশি। সুতরাং আমি ঠেকাতে পারবো না। এর চাইতে ভালো তার কথাটি মেনে নেই। এটি এরকম হয়েছে। সুতরাং পেশি শক্তি বলতে গিয়ে অস্ত্রের মুখে অথবা লাঠির মুখে বললাম যে তাকে সরিয়ে দিন, তাকে বসিয়ে দিন। ঠিক বিষয়টি এরকম না। শুধুই বলা যে এখানে আওয়ামী লীগের সমর্থক থাকতে পারবে না বা রাখতে পারবেন না। আচ্ছা ভাই, মালিক হিসেবে মালিক পক্ষ বলেছে যে ঠিক আছে ভাই, আমি তাকে সরিয়ে দিচ্ছি। আপনাদের কাকে পছন্দ? অমুককে পছন্দ। ঠিক আছে, অমুককে বসিয়ে দিচ্ছি। এভাবে এটাকেই আমি পেশি শক্তি বলছি। ঠিক অস্ত্রের নিয়ে গিয়ে বদল করা সেটি হয়নি। আর যেটি বলছিলেন যে কতটি প্রতিষ্ঠান, অলমোস্ট সবগুলি। সবগুলি করতে হয়নি। কারণটা হচ্ছে যে সবগুলি তো আর আওয়ামী লীগের সমর্থক ছিল তেমন না। কারণ সংবাদ মাধ্যমগুলি তো অতীতে বিএনপির আমলে যারা প্রকাশ করেছে, প্রচার করেছে পত্রিকা, টেলিভিশন, সেগুলি আমরা অনেকগুলিকেই জানি যে সেগুলি বিএনপি সমর্থকদের মালিকানায় ছিল। সুতরাং তাদের ক্ষেত্রে পরিবর্তন করতে হয়নি। যেগুলি আওয়ামী লীগ আমলে প্রতিষ্ঠা হয়েছে কিংবা কোনো না কোনো কারণে আওয়ামী লীগ আমলে অতিরিক্ত সুবিধা পাচ্ছিল, অথবা আওয়ামী লীগকে অতিরিক্ত সুবিধা দিয়ে নিজেরা সুবিধা নিচ্ছিল, সেসব প্রতিষ্ঠানগুলিতেই এই ঘটনাটি বেশি বেশি ঘটেছে। এবং সেসব প্রতিষ্ঠানে যেসব সাংবাদিক নিজেদেরকে সরকারের সাথে অতিরিক্ত ঘনিষ্ঠ প্রমাণ করে নানা রকমের সুযোগ সুবিধা নিচ্ছিল, বেশিরভাগ ক্ষেত্রে সেরকমটি হয়েছে। তবে অনেক ক্ষেত্রে এরকম হয়েছে যে আহ, যেটি হয় আর কি এই ধরনের ঘটনাগুলিতে, যে আহ, একজনকে সরাতে গেলে আরো পাঁচজনকে সাথে নিয়ে সরাতে হয়, ওইটাও ঘটেছে। এভাবেই আওয়ামী লীগের সমর্থক যারা একটু উপরের পর্যায়ে আছে, শীর্ষ পর্যায়ের প্রতিষ্ঠানগুলিতে, তাদেরকে সরিয়ে দেওয়া হয়েছে।
আওয়ামী লীগের দোসর হিসেবে। এটি হচ্ছে বাস্তব চিত্র। এখন আমি যদি খুব বিনয়ের সাথে ভদ্রতার সাথে বলি তাহলে হয়তো কেন সরিয়ে দিল, আওয়ামী লীগের দোসর কিনা ইত্যাদি ইত্যাদি এইভাবে হয়তো বলবো না, কিন্তু ঘটনাটি হচ্ছে যে তাদেরকে আওয়ামী লীগের দোসর চিহ্নিত করে সরিয়ে দেয়া হয়েছে। এবং বর্তমান সরকারের সাথে যাদের সুসম্পর্ক, সরকার বলতে আমি ঠিক অন্তর্বর্তী সরকার বলছি না, এই সরকারের যে সুবিধাভোগী যে অংশ, জামাতে ইসলামী, বিএনপি, তাদের সাথে যারা আহ, সংশ্লিষ্ট, ঘনিষ্ঠ, তারাই সেই পদগুলিতে বসেছে, তারাই এখন সেই প্রতিষ্ঠানগুলির অনেকটা হর্তাকর্তা হয়েছেন এবং নীতি নির্ধারণেও তারাই ভূমিকা রাখছেন। তারা যা বলছেন সেটিই হচ্ছে এইসব প্রতিষ্ঠান। আপনি একটা দ্বিধা বিভক্ত সমাজ বাস্তব অবস্থাটা তুলে ধরলেন। শুধু মিডিয়া না, সব জায়গাতেই এই পরিস্থিতি। আমার মনে আছে ৯০ দশকে বা ২০০০ সালের পরে আমরা সুপ্রিম কোর্টেও রিপোর্ট করতে যেতাম। সুপ্রিম রিপোর্ট করতে যেতাম। তখন আমাদেরকে মজা করে অনেকে দেখাতো এটা হচ্ছে আওয়ামী লীগের কোর্ট, এটা বিএনপির কোর্ট। জামিনের জন্য ওইভাবে যাওয়া হতো সেটা। জি আর মিডিয়া মিডিয়া আপনি দেখেন মিরপুরের সাংবাদিক পল্লী, যেটা মিরপুর সাংবাদিক পল্লী, জিয়াউর রহমানের জি জিয়াউর রহমানের একটা বিশেষ অবদান ছিল সাংবাদিক পল্লী বানানো, সাংবাদিকদের প্লট দেয়া, সাংবাদিক আবাসনের ব্যবস্থা করা। সে সাংবাদিক পল্লী ভিত্তিক মিডিয়ার বড় অংশ কিন্তু প্রেস ক্লাব অনেকদিন ধরে মিডিয়া শাসন করেছেন তারা। কিন্তু আজকে আবার সেই পরিস্থিতি বাংলাদেশে। এখন আরেকটা ব্যাপার আপনি মনির বলেন তো, যেমন বাকশালে চারটা সংবাদপত্র, এটা তো একটা রাজনৈতিক গালির নাম। বাংলাদেশ রাজনৈতিক গালির নাম। জি বাংলাদেশে এখন কয়টা পত্রিকার সংখ্যা নিশ্চয় সুনির্দিষ্ট ভাবে আমি যেমন বলতে পারবো না, আপনিও নিশ্চয় বলতে পারবেন না। আমিও বলতে পারবো না, শুধু বলা বলতে যাবে পারবেন। কাগজে কলমে শতাধিক। হ্যাঁ, কিন্তু শুধু আরো ঢাকা থেকেই ঢাকা থেকেই দৈনিক পত্রিকার সংখ্যা কাগজে কলমে শতাধিক। এটার সাথে সমস্ত কিছুর সাথে অর্থনীতি জড়িত। একটা মিডিয়া প্রকাশ অর্থনীতি জড়িত। করতে অর্থনীতি লাগে। মিডিয়া যদি বিক্রি হয়, যদি প্রচার সংখ্যা ভালো হয়, বা টেলিভিশনে ভিউটা ভালো হয়, তার টিআরপি যেটা বলা হয়, তার ভিত্তিতে বিজ্ঞাপনদাতারা সেখানে আকৃষ্ট হয়, সেখানে বিজ্ঞাপন দেয়। সেটা বাংলাদেশে আপনি কি বলতে পারবেন, আমাদের ধারণা দিতে পারবেন বাংলাদেশে আসলে কয়টা পত্রিকা বিক্রি হয়, বিক্রির টাকা দিয়ে পত্রিকাটা চলতে পারে বা সাংবাদিকদের বেতন দিতে পারে? আমি এর আগেই সামান্য একটু আপনাকে বলেছিলাম যে ৯০ দশক থেকেই সেটি বেশি করে শুরু হয়েছে। ৮০ দশকে টুকটুক এর সম্ভাবনা দেখা যাচ্ছিল যে ব্যবসায়ীরা সংবাদপত্র জগতে এসেছে। তখনও টেলিভিশন আমাদের দেশে বেসরকারি পর্যায়ে টেলিভিশন আসেনি, সুতরাং শুধু সংবাদপত্র ছিল এবং তাদের স্বার্থ কিন্তু সাংবাদিকতা ছিল না, সেটা বিক্রি হবে কি হবে না সেটা ছিল না। ওই সংবাদপত্রে নানান কিছু প্রকাশ করে সে সরকারের কাছ থেকে নানা রকমের সুবিধা নেবে, সেটাই ছিল তাদের উদ্দেশ্য। তো সেই উদ্দেশ্য থেমে যায়নি কখনো, এটি বন্ধ হয়নি, সেই সুযোগ নেয়ার পথটি বন্ধ হয়ে যায়নি। সুতরাং মানুষ কিনলো কি কিনলো না পত্রিকা, এতে তার কোনো মাথা ব্যথা ছিল না সেই পত্রিকার মালিকের। তার মাথা ব্যথা ছিল যে তার একটা পত্রিকা দরকার নানান কারণে। এক প্রথমত হচ্ছে তার সামাজিক মর্যাদার কারণে তিনি এবং তখন থেকে আপনি খেয়াল করবেন যে মালিক নিজেই সম্পাদক হয়ে বসতেন। অতীতে আমরা যখন দেখেছি যে আহ, মালিকরা, তারা ব্যবসায়ী হন আর যাই হন, কিন্তু সহজেই নিজেই মালিক সম্পাদক হয়ে বসেন না, একজন পেশাদার সাংবাদিককেই সেই সম্পাদকের জায়গাটি দেন। কিন্তু আমরা ৮০ দশক, ৯০ দশক এবং পরবর্তী আহ, এখনকার যে শতাব্দীর আহ, শুরুর দশক এবং এখনকার সময় আমরা দেখছি যে যাই প্রচার করেন, প্রকাশ করেন সংবাদপত্র, মালিক নিজেই সম্পাদক হয়ে বসেন, দুই একটি ব্যতিক্রম হয়তো বা আছে। তো এটা একটি সামাজিক মর্যাদার বিষয়। তিনি যদি সম্পাদক হন তাহলে তিনি নানা সমাজের
বা রাষ্ট্রের নানান অনুষ্ঠানের শীর্ষ পর্যায় থেকে দাওয়াত পান। বঙ্গভবনে তিনি দাওয়াত পান, তিনি প্রধানমন্ত্রীর কার্যালয়ে দাওয়াত পান, তিনি রাষ্ট্রীয় সকল অনুষ্ঠানগুলিতে দাওয়াত পান। সুতরাং সেখানে তিনি যান এবং সেটি যে যাওয়া, শুধু যে দাওয়াত পাওয়া এবং সামাজিক মর্যাদাটা হলো শুধু অতটুকুতেই থেমে নেই। সেখানে তার আরো নানান রকমের ব্যবসায়িক বন্ধুদের সাথে দেখা হয়। সেই অনুষ্ঠানগুলি হয়ে ওঠে ব্যবসার একটি ডিলিং পয়েন্টের মতো। সুতরাং এটি তার জন্য জরুরি ছিল যে একটা পত্রিকার সম্পাদক হতে হবে। একটি পত্রিকায় নানা রকমের রিপোর্ট প্রকাশ করে সে আরেকজনের সাথে সম্পর্ক তৈরি করতে পারে। সরকারকে একটু একসময়, এখন সেটি গত ১০ বছরে সম্ভব হয়নি, যে একটি রিপোর্ট প্রকাশ হলে সরকার হয়তো একটু চাপে পড়বে। সুতরাং সরকার এই রিপোর্টে যাতে না হয় তাকে নানা রকমের সুবিধা দিয়ে মুখ বন্ধ রাখা, যে ভাই তুমি এসব করো না, আচ্ছা ঠিক আছে তোমার কি, কি লাগবে আমি সেগুলি দিয়ে দিচ্ছি। সেসব সুবিধা দেবে। এইটাই হয়ে উঠেছে সংবাদপত্র প্রকাশের মূল উদ্দেশ্য, যেটি আমি একটু আগে সংক্ষেপে বলেছিলাম, এখন বিস্তৃত আকারে বললাম। তো এসব কারণে এখনকার সংবাদপত্রগুলি যেগুলি নতুন প্রকাশ হয়েছিল সেগুলি সাংবাদিকদের সংবাদপত্র না হয়ে সম্পাদকের, মালিকের সংবাদপত্র হয়েছে। সুতরাং সেটি বাজারে চললো কি চললো না, সংখ্যায় কত, সেটি মালিকের কাছে খুব একটা ধর্তব্য নয়। তার ধর্তব্য হচ্ছে যে একটি পত্রিকা আছে তার, এই পত্রিকাটাকে সে কতটা সুচারুভাবে ব্যবহার করতে পারছে। তার নিজের স্বার্থে কতটা ভালোভাবে ব্যবহার করতে পারছে, সেটি হচ্ছে একটা পত্রিকার মালিকের মূল উদ্দেশ্য। এই কারণে এতগুলি সংবাদপত্র আমাদের এসেছে। তা না হলে আমাদের যে জনসংখ্যা এবং আমাদের যে পাঠাভ্যাস, আমাদের দেশের মানুষ কিন্তু খুব বেশি সংবাদপত্র পড়ে না। সেটি কোনো সময় বলা হয় যে মোট যে শিক্ষিত জনগোষ্ঠী যারা পড়তে পারে, এরকম জনগোষ্ঠী এবং পড়তে এবং কিনতে পারে, ওই জনগোষ্ঠীর ১০ ভাগও সংবাদপত্র পড়ে না। ১০%। সর্বোচ্চ ১০% যদি পড়ে থাকে তবুও এতগুলি সংবাদপত্র চলার কথা না। ১০% সংবাদপত্র পড়ে মানে কিন্তু এই নয় যে ১০% মানুষ সংবাদপত্র কেনে। সংবাদপত্র ধরাই হয় যে একটি সংবাদপত্র একজন কিনলে সেটি কমপক্ষে ১০ জন পড়ে। তো সেই হিসেবে ১০% হচ্ছে যে পাঠকের সংখ্যা, আর ক্রেতার সংখ্যাটি আরো কম। তো সেই হিসেবে আমাদের দেশে ৩-৪টি ৫টি বা বড়জোর ৭-৮টি ইংরেজি সহ ১০টি পত্রিকাই না হয় প্রকাশ হলো, যেগুলি নাকি টুকটাক একটু বিক্রি হবে। বাকিগুলি কিভাবে প্রকাশ হয়? সুতরাং এই সংখ্যাটি কখনোই বিক্রির উপর, বিজ্ঞাপনের উপর নির্ভর করে না, যে বিজ্ঞাপন পেলেই শুধু পত্রিকা চলবে তা না হলে চলবে না। বিজ্ঞাপনের ক্ষেত্রেও একটি মজার বিষয় আছে। আমাদের দেশে সরকারি বিজ্ঞাপন সরকারি বিজ্ঞাপনটা, আপনি থেমে গিয়েছেন মনির? আপনার কি ইন্টারনেট সংযোগ নিয়ে সমস্যা হচ্ছে? প্রতিষ্ঠান রয়েছে। জি, আমি মনে হয় ডিসকানেক্ট হয়ে গিয়েছিলাম। হ্যাঁ, তো হ্যাঁ। আমাদের আমাদের বিজ্ঞাপনদাতা একটি সরকারি প্রতিষ্ঠান, সরকারি বিজ্ঞাপনগুলি দেয়। তারা ঠিক করে দেয় ডিএফপি যেটা বলা হয়, ডিএফপি। আমাকে বিজ্ঞাপন দিন, অমুককে দিবেন না। তো তারা ঠিক করে দেয় যে এই পত্রিকাগুলিতে সরকারের এই বিজ্ঞাপনগুলি যাবে। সেখান থেকেও একটি আয় আসে। কিছু মালিক, ছোটখাটো পত্রিকার মালিক, সেই বিজ্ঞাপনের ঘনিষ্ঠ যারা, তারাই। সরকারের যার উপর সরকারের আনুকূল্য নাই, সে ওই সরকারি বিজ্ঞাপন পাবে না। প্রতিষ্ঠানগুলি হয়তোবা যদি স্বাধীনভাবে বিজ্ঞাপন দিতে পারতো, সরকারি প্রতিষ্ঠানগুলি, তাহলে হয়তোবা কিছু পত্রিকা ভাগাভাগি করে সেই বিজ্ঞাপনগুলি পেত। কিন্তু এখন যেহেতু একটি প্রতিষ্ঠান দেয়, সুতরাং সরকারের আনুকূল্যবিহীন কোনো সংবাদপত্র সরকারি কোনো বিজ্ঞাপন পাবে না, এবং না পেলে তার আর আয়ের কোনো রাস্তা নেই। এরকমটি এইটা হচ্ছে মনির, আপনি পত্রিকা যে চালানোর কাঠামো, অর্থনৈতিক দিক।
আপনি যে দুর্নীতিগ্রস্ত একটা কাঠামো তুলে ধরলেন, ধারণা দিলেন সেটা। তাই এইখানে আমরা আমাদের অভিজ্ঞতা ছিল মানে আমি পেয়ে যাই যেটাকে আপনি যে মালিকদের সংবাদ যেটা বললেন, যেহেতু রাজনীতি যদি একটা দেশ শুদ্ধ হয়, রাজনৈতিক দল যদি শুদ্ধ, ব্যবস্থা রাষ্ট্র শুদ্ধ হলে সবকিছু শুদ্ধ হয়। বাংলাদেশে ওইখানে ঘাটতি ওই জায়গাতে, বাংলাদেশ সমস্যা সেখানে। বাংলাদেশে বলা হয় যে যত বড় সাংবাদিক এখন, সে তত বড় কালো টাকা পাহারা দেয়। কারণ কালো টাকার মালিকরা রিক্রুট করে কিন্তু সেইভাবে প্রভাবশালী ব্যক্তি, প্রভাবশালী সাংবাদিক যাদের যোগাযোগ আছে, যাদের মাধ্যমে সে আরো নিতে পারবে। এটা কি এরকম? আমি একদম ঠিক, আপনি কোনো ভুল বলেননি। বিষয়টি এরকম যে একজন মালিক গত 15-20 বছরে, আমি 15 বছরে বলবো না, গত 20-22 বছরেই কোনো মালিক যখন তার প্রতিষ্ঠানে, সংবাদপত্রে বা টেলিভিশনে শীর্ষ পর্যায়ে বা সিনিয়র লেভেলের কোনো লোক নিয়োগ করেন, সাংবাদিক নিয়োগ করেন, প্রথমেই তিনি দেখেছেন যে ওই সরকারের সাথে তার সম্পর্ক কেমন। ওই সরকারের কাছ থেকে তার ব্যক্তিগত বা প্রাতিষ্ঠানিক, ব্যক্তিগত বলতে তার ব্যবসায়িক কোনো স্বার্থ উদ্ধারের চেষ্টা করলে সেটা সে করে দিতে পারবে কিনা সেটি দেখেছে। তার জাতীয় রাজস্ব বোর্ডে কেমন যোগাযোগ আছে, ওখানে তার ব্যবসায়ের যে নানা রকমের ঝামেলা থাকে সেগুলি সে মিটিয়ে দিতে পারবে। তার প্রধানমন্ত্রীর কার্যালয়ে যোগাযোগ কতটা শক্তিশালী যে সে কোনো রকমের ঝামেলায় পড়লে, তার ব্যবসার কোনো ঝামেলায় পড়লে সে সেটা মিটিয়ে দিতে পারবে কিনা, অথবা তার ব্যবসায়িক কোনো ডিলিং এ মধ্যস্থতা করে দিতে পারবে কিনা কোনো মন্ত্রীর সাথে, এরকম জানাশোনা আছে কিনা, সেগুলি দেখে সে তার যে উচ্চ পদগুলি সেগুলি পূরণ করতো, সেসব জায়গায় ওই রকম সাংবাদিক নিয়োগ করতো। তো সেই সাংবাদিক, আপনি সাংবাদিক বলবেন কিনা, কেউ কেউ তাদেরকে সাংবাদিকও বলতে চায় না, কিন্তু আমাদেরই সমাজের মানুষ, তারা অবশ্যই সাংবাদিক। তারা তখন ওই পদে গিয়ে কি করে? সে কি সাংবাদিকতাটা করে? তাকে তো মালিক নিয়েছেই মালিকের ওই কাজগুলি করে দেওয়ার জন্য, ব্যবসায়িক কাজগুলি, ব্যক্তিগত কাজগুলি করে দেওয়ার জন্য। এবং সে যখন সেটা করে দিচ্ছে, সে নিজেও তার ব্যক্তিগত স্বার্থটা সেখানে হাসিল করছে, যে আমি যখন ওনার এই কাজটাই করে দেবো, তা আমারটাই বা আমি কেন করব না? সরি। সুতরাং এটি হচ্ছে হয়ে যায় মালিক এবং ওই সাংবাদিকের পারস্পরিক স্বার্থ উদ্ধারের একটি প্রকল্প। সেই প্রকল্পই চালিয়ে গেছে দিনের পর দিন, এবং সে তখন তার অধস্তন যখন নিয়োগ করে, সেও চেষ্টা করে ওইরকমই, যে আমার কাজটা করে দিতে পারবে এরকম আরেকজনকে আমি নিয়োগ দিব। সেখানে ভালো মন্দ, সে সাংবাদিকতায় ভালো নাকি মন্দ, ওইটা খুব একটা বেশি তাদের বিবেচনায় থাকতো না। হ্যাঁ, এটি ঠিক যে এর পরেও, এত কিছুর পরেও আমাদের যে নিচের শ্রেণীতে, নিচের পদগুলিতে যখন সাংবাদিক রিক্রুট করা হয়, তখন ভালো মন্দ সাংবাদিকতা পারে কি পারে না সেটি দেখা হয় একদম নিচের। কারণ সেই শ্রেণীটা বোঝে, যে শীর্ষ পর্যায়ের এরা বোঝে যে এই শ্রেণীটা দিয়ে সাংবাদিকতার যে এই পর্যায়টা, তাদেরকে দিয়ে এখনই কোন রকমের স্বার্থ উদ্ধার করা যাবে না, বা স্বার্থ উদ্ধারের বিষয় নয়। এগুলি হচ্ছে মাঠ পর্যায়ের কাজ করবে, তারা মাঠ পর্যায়ের কাজ করবে, মাঠ পর্যায়ে তারা ঘুরে বেড়াক, কাজ শিখুক, ঘুরে বেড়াক। সেখানে আমাদের ভালো সাংবাদিক নিয়োগ করা দরকার, এবং সেভাবেই নিয়োগ হতো। এরাই দিনে দিনে যখন সিনিয়র হতে যাচ্ছে, তখন সে তার যে উচ্চ পদের যিনি আছেন, তাকে দেখে এই ভালোদের মধ্যে ছোট একটি অংশ নিজের মধ্যেও লোভ জাগে, নিজের মধ্যেও পাওয়ার আকাঙ্ক্ষা জাগে, যে উনি তো আমাকে দিয়ে মনে হয় এটা এটা করিয়ে নিচ্ছেন নিজের এই আখের গুছানোর জন্য, তো আমিও নিজের কিছুটা আখের গুছিয়ে নিই। তো যত যাই বলি, এই যে আখের গোছানোর সংখ্যাটা, এটা কিন্তু আমাদের সাংবাদিক সমাজের খুব বড় অংশ নয়, এটি খুব ছোট অংশ। কিন্তু এদের জন্য আমাদের বদনামটা হয়। সমাজের বদনামটা হয়ে যাচ্ছে আমাদের পুরো সমাজের। কারণ হচ্ছে যে এই ছোট অংশটাকেই মানুষ দেখছে বেশি, ছোট অংশটাই দাপট চারিদিকে। মনে হচ্ছে যে আমি যখন ডান দিকের দরজায় বের হই, তখনও ওই একজনকেই দেখি, একজনের চেহারাই দেখি, বাম দিকের দরজায় বের হলেও ওই একজনের চেহারাই দেখি। কিন্তু তার আরো যে আমার আরো 50 জন সহকর্মী আছে অনেক পেছনে, তাদেরকে আমি দেখছি না। কিন্তু সেই মানুষগুলির সংখ্যাটাই তো বেশি। তো সুতরাং
আমাদের সমাজে বিশেষ করে সাংবাদিকদের মধ্যে এখনো বেশিরভাগই ভালো সাংবাদিক। তারা নিজেদের ব্যক্তিগত স্বার্থ তো দূরের কথা, প্রতিষ্ঠানের স্বার্থ তো দূরের কথা, বা মালিকের স্বার্থ দূরের কথা, কারো কোনো রাজনৈতিক দলের সমর্থক হলেও সেই রাজনৈতিক দলের স্বার্থও দেখে না। এদের সংখ্যাটাই বেশি। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে আমাদের যেই অল্প সংখ্যক সাংবাদিক যারা নিজেরা পুরো যে দুর্বৃত্তায়ন হয়েছে আমাদের সমাজে, রাজনৈতিক দুর্বৃত্তায়ন বলেন আর আহ, প্রশাসনিক বলেন, পুরোটার মধ্যে নিজেদেরকে জড়িয়ে ফেলেছে, এদের সংখ্যা খুব কম। কিন্তু দুর্ভাগ্যবশত ভাবে তারাই সব জায়গায় দাপট দেখাচ্ছে, আগেও দেখিয়েছে, এখনো দেখাচ্ছে। এই যে পরিবর্তন হলো, পরিবর্তনের সময়ও কিন্তু সেই একই ঘটনা ঘটেছে। এই পদগুলিতে যারা দখল করেছে, যদি দখল শব্দটা আপনি বলেছেন, আমি দখল শব্দটা বলি আর নাই বলি, এটি হচ্ছে বাস্তবতা। এদের মধ্যেও কিন্তু অধিকাংশই হচ্ছে ওই শ্রেণীর সাংবাদিক। লিটন, আমাদের দীর্ঘদিনের অভিজ্ঞতা হচ্ছে ধরেন সাংবাদিক অন্য অন্য ইউনিয়ন গুলো বাংলাদেশের মতো সাংবাদিকদের সংগঠনগুলো এক সময় সাংবাদিকদের পেশাদারিত্ব, সাংবাদিকদের আইনানুগ সুযোগ সুবিধা এগুলো নিশ্চিতের জন্য কাজ করেছে সব সময়। বাংলাদেশে সব দ্বিধা বিভক্তির মতো সাংবাদিক সংগঠনগুলো দ্বিধা বিভক্ত বা আরো বহুধা বিভক্ত। এই সংগঠনগুলা কিভাবে, আপনি কি মনে, আপনার অভিজ্ঞতায় কিভাবে সাংবাদিকদের পক্ষে আনা সম্ভব? এই সংগঠনগুলিকে সাংবাদিকদের পক্ষে, আপনি এই সংগঠন বলতে আসলে ট্রেড ইউনিয়ন হিসেবে কিন্তু সাংবাদিকদের একটি সংগঠন, সেটি হচ্ছে যেটি ইউনিয়ন, সেটি ফেডারেল সাংবাদিক ইউনিয়ন হচ্ছে প্রত্যেকটি মূল ইউনিটের, যে মূল ইউনিট বলতে ঢাকা সাংবাদিক ইউনিয়ন, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন বা ঢাকার বাইরের, তাদের ফেডারেল বডি হচ্ছে ফেডারেল সাংবাদিক ইউনিয়ন। তাদেরই কাজ হচ্ছে এই সাংবাদিকদের স্বার্থ রক্ষায় সরকারের সাথে দিন দরবার করা, তাদের স্বার্থ আদায় করা। বাকি যে সংগঠনগুলি, এগুলির একটিও কিন্তু ট্রেড ইউনিয়ন নয়, সুতরাং সেগুলি তাদের দায়িত্ব নয়। যেমন জাতীয় প্রেস ক্লাব, এটি একটি ক্লাব। ঢাকা রিপোর্টার্স ইউনিটি, এটিও রিপোর্টারদের একটি ক্লাবের মতো, শুধু ক্লাব আসলে। তো প্রত্যেকটি বিট ওয়ারি যে সংগঠনগুলি, প্রত্যেকটি হচ্ছে নিজ নিজ সাংবাদিকদের এক ধরনের আহ নিজেরা প্রসিদ্ধ হওয়ার বা ঋদ্ধ হওয়ার জন্য একটি সংগঠন করেছে, যাতে তার পেশাগত উৎকর্ষ সাধন হয় এই জন্য। কিন্তু পেশাগত সুযোগ সুবিধা বাড়ানোর জন্য সরকারের কাছে সাথে বা মালিকের সাথে দেন দরবার করার জন্য ওই সংগঠনগুলি নয়। ওই একমাত্র সংগঠন হচ্ছে সাংবাদিক ইউনিয়ন। এখন সাংবাদিক ইউনিয়নটি আমরা জানি, আপনিও জানেন, আপনি তখন ঢাকাতেই ছিলেন, যে ৯০ দশকের শুরুতে যখন বিএনপি সরকার ক্ষমতায়, তখন এই সাংবাদিক ইউনিয়নকে দুই ভাগ করে ফেলা হয়। দুই ভাগ হয়ে গেল সেই রাজনৈতিক কারণে। যখন নির্বাচন নিয়ে, এই সংগঠনের নির্বাচন নিয়ে দ্বন্দ্ব দেখা দেয়, তখন সংগঠনটি আওয়ামী লীগের সমর্থক এবং বিএনপির সমর্থক এইভাবে দুই ভাগ হয়ে যায়, এবং দুটি ভাগ আলাদা আলাদা নামে ইউনিয়ন পরিচালনা করে আসছে। এখন এই ইউনিয়ন কখনো কখনো যে একেবারে সফল হয় না তা নয়, কখনো কখনো দেখা যায় যে কোনো কোনো আন্দোলনে তারা ওয়েজ বোর্ড আদায়ের আন্দোলন করে, নানা রকমের কোনো পত্রিকা বন্ধ হয়ে গেলে ওই পত্রিকার লোকজনের টাকা পয়সা আদায়ের জন্য আমরা দেখি মাঠে। কিন্তু সেগুলি অতীতের মতো, অতীত বলতে ৮০-র দশক বা আরো আগে, যখন নির্মল সেনের মতো লোকজন এই ইউনিয়নে নেতৃত্ব দিয়েছে, তখন যেরকমটা হতো সেটি নেই এখন। না হওয়ার কারণও সেই রাজনৈতিক। এই সংগঠনগুলির নেতৃত্বে যারা থাকেন, তারাও যেহেতু দুটি ভাগ হয়ে গেছে, আওয়ামী লীগ আমলে আওয়ামী লীগ সমর্থিত যেই আওয়ামী লীগ সমর্থকদের যে ইউনিয়ন, এর নেতারা আওয়ামী লীগ সরকারের কাছ থেকে নানা রকমের সুবিধা নেওয়ার চেষ্টার দিকেই বেশি জোর দিয়েছে, তার কমিউনিটির সুযোগ সুবিধার চাইতে তার নিজের সুযোগ সুবিধা নেয়ার দিকে। আবার বিএনপির আমলে বিএনপির যে সাংবাদিক ইউনিয়ন, তাদের নেতারাও কমিউনিটির বদলে
তাদের নিজেদের সুযোগ সুবিধার দিকে বেশি নজর দিয়েছে। এখন এই যে সাংবাদিক নেতারা নিজেদের স্বার্থের দিকে নজর দেয়, তাহলে এই সাংবাদিক নেতাদের পরিবর্তন করে না কেন সদস্যরা? এটি একটি জটিল অবস্থায় গিয়ে দাঁড়িয়েছে। কারণ যে মানুষটি একবার নেতা হয়েছে নিজের স্বার্থের জন্য, সে গিয়েই করেছে কি অসাংবাদিক অনেককে এই ইউনিয়নের মেম্বার করেছে যাতে পরবর্তী নির্বাচন হলে তাকে ভোট দেয়। এখন যে প্রকৃত সাংবাদিক তাদের সংখ্যা তো এদের চাইতে কমে গেছে। বা তারা সেই মারদাঙ্গা অবস্থায় নেই। তারা ভোট দেওয়ার সময় হয়তো অর্ধেক যায়, বাকি অর্ধেক মানুষ যায় না। সুতরাং ওই নেতা তার নেতৃত্ব ঠিক রাখার জন্য যতজন ভোটার বানানোর দরকার অসাংবাদিক তাদেরকে বানিয়ে রেখেছে এবং প্রত্যেকবার নির্বাচনে তাদের ভোটে সে নেতা হয়ে আসছে। সুতরাং তাকে আইনগতভাবে চ্যালেঞ্জ করার সুযোগ নাই যে আপনি দখল করে আছেন। উনি তো নির্বাচনে জিতে এসেছে। সুতরাং এভাবেই দিনের পর দিন চলে আসছে দুটি সংগঠন। তারা কখনো কখনো কেউ বলে লোক যাই হোক, দেখানো, আমি আমরা লোক দেখানো এই নাই বললাম, আন্দোলন হয় সংগঠনগুলা, কিন্তু হ্যাঁ, সংগঠনগুলোর সেটি দ্বন্দ্ব, দ্বিধাভক্তি, দীর্ঘ আলোচনার ব্যাপার আমরা অধিকার যাচ্ছি না। আমাদের একটা ধারণা দিন তো, আপনি ভেতরে আছেন। যেমন আমি বাংলাদেশ যখন ছিলাম, সম্ভবত পঞ্চম বা ষষ্ঠ ওয়েস্ট বোর্ড ছিল তখন। তখন কিন্তু বিশেষ সংবাদদাতা হিসেবে, স্পেশাল করেসপন্ডেন্ট হিসেবে আমি সব মিলে 29,000 টাকার মধ্যে বেতন পেতাম। এখন নবম না দশম, এখন ওয়েস্ট বোর্ড নবম ওয়েস্ট বোর্ড। নবম নবম ওয়েস্ট বোর্ডে জি। সর্বোচ্চ বেতন কাঠামোটা কি রকম বাংলাদেশে? সর্বোচ্চ শব্দ নয়, বরং বলবেন আপনি সর্বনিম্ন। কারণ সর্বোচ্চ তো ওয়েস্ট বোর্ডে এত টাকার বেশি দেয়া যাবে না এরকমটা বলা থাকে না? এখনকার যে স্পেশাল করেসপন্ডেন্টের বেতনটা শুরু হওয়ার কথা, তার স্কেল ৭০,০০০ টাকা থেকে। তার মানে তার টোটাল টাকা আসবে ১,০০,০০০ টাকার আশেপাশে বা কিছুটা বেশি। এরকম দিয়ে হচ্ছে তার যাবতীয় সুযোগ সুবিধাগুলি যদি দেওয়া হয়। কারণ এই জায়গায় একটি ফাঁকিবাজি আছে। অনেক প্রতিষ্ঠান আ কাউকে ওয়েস্ট বোর্ডের পূর্ণাঙ্গ সুবিধা দেয় না। হয়তো অমুক অ্যালাউন্স টুকু দেয় না। এইটা বেসিক দিলাম, ওইটা দিলাম, মেডিকেলটা দিলাম না। এরকম করে আরকি। তো যদি জুনিয়র সবকিছু রিপোর্টার, দেয়া হয় একজন জুনিয়র রিপোর্ট স্টার্টিং পয়েন্টে তাদের বেতনটা কিরকম এখন? আমি দীর্ঘদিন যাবৎ টেলিভিশনে থাকাতে আ পত্রিকার ওইভাবে খবরটা নিতে পারছিলাম না। তবে স্টার্টিং এর শিক্ষানবিশ সম্ভবত ২৩ বা ২৪ এরকম ২০ এর কোঠায় আরকি। এরকম হবে। যে স্কেলটা আরকি শিক্ষানবিশের। টেলিভিশন গুলো তাহলে আপনি বলতে পারবেন তো, না টেলিভিশন গুলো? টেলিভিশনে কোনো ওয়েস্ট বোর্ড নাই। আপনি হয়তো জানেন যে আর টেলিভিশনের কিন্তু প টেলিভিশনগুলি সংবাদ মাধ্যম নয়। আমি আপনাকে একটা জিনিস স্পষ্ট করে দেই। আইনগতভাবে বাংলাদেশের কোনো টেলিভিশন স আইনগতভাবে সংবাদ মাধ্যম নয়। কারণ এটি ওয়েস্ট বোর্ডে যেরকম অন্তর্ভুক্ত করা হয়নি, গণমাধ্যম আইনও পাস করা হয়নি শেষ পর্যন্ত। কোনো আইনেই টেলিভিশনকে সংবাদ মাধ্যম হিসেবে স্বীকৃত কোনো আইন এখন দেশে নেই। অতীতেও ছিল না, এখনো নেই। আমরা নিজেরা সংবাদ মাধ্যম বলে আসছি, মানে যে গণমাধ্যম যেভাবে বলে আসছি। আদায় করতে পারে। গণমাধ্যম আর হ্যাঁ, সংবাদ মাধ্যম আর গণমাধ্যম দুটো ২ জিনিস। গণমাধ্যম তো সিনেমাও। সিনেমাও তো একটি গণমাধ্যম, যাত্রাও গণমাধ্যম। তো টেলিভিশনটা হচ্ছে গণমাধ্যম, কিন্তু সংবাদ মাধ্যম যে এর সপক্ষে কোনো আইন এখন পর্যন্ত তৈরি হয়নি, যেটির দাবি দেওয়া চলছিল অনেকদিন এবং কিছু কাজও চলছিল যে টেলিভিশনকে সংবাদ মাধ্যম হিসেবে আইনগতভাবে স্বীকৃতির, কিন্তু সেটি নেই এবং এই কারণে টেলিভিশনের জন্য স্বীকৃত কোনো বেতন কাঠামো নেই। প্রত্যেকটি প্রতিষ্ঠান নিজস্ব বেতন কাঠামোতে প্রতিষ্ঠানগুলি পরিচালনা করে। লিটন, আমরা তো আরেকটা সময় আমাদের অনেক কম আজকে। আপনি একটু আমাদের ধারণা দেন তো, প্রধান উপদেষ্টা বলার চেষ্টা করেন বা প্রেস সচিব বলার চেষ্টা করেন, বাংলাদেশের সংবাদ মাধ্যম এখন সবচেয়ে স্বাধীনতা, নজিরবিহীন স্বাধীনতা উপভোগ করছে। আপনি ভেতর থেকে কিভাবে দেখেন বিষয়টাকে?
বারী ভাই, আপনি যখন দেশে ছিলেন সাংবাদিকতা করেছেন, এরশাদের আমলেও করেছেন, পরবর্তীতে বিএনপির আমলে করেছেন, পরবর্তীতে আওয়ামী লীগের কিছুটা কালও আপনি সাংবাদিকতা করেছেন। কোন সরকারকে কি বলতে শুনেছেন যে তার আমলে সংবাদপত্রের স্বাধীনতা নাই? আপনি শোনেননি। এরশাদ সাহেবও তখন বলেছে যে তার আমলে সংবাদপত্র সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছে। অতীতকালে তারা বারবার রেফারেন্স টানতো ওই সময় আরকি, যে বাকশাল আমলে ৪টি রেখে বাকিগুলি বন্ধ করে দেওয়া হয়েছিল ইত্যাদি, ইত্যাদি। এবং আম জিয়াউর রহমান সাহেবের আমল, বিএনপির আমলকে রেফারেন্স টানা হতো যে তখন তো সেই প্রেস নোট আকারে যেগুলি সরকার দিত সেগুলি ছাপতে হতো। কিন্তু তার আমলে হচ্ছে সংবাদপত্র পূর্ণ স্বাধীনতা ভোগ করছে। অথচ কিভাবে হয়েছে আপনিও জানেন, রাতের বেলা কিভাবে প্রেস অ্যাডভাইস ইত্যাদি, ইত্যাদি আসতো। একইভাবে যখন বিএনপি ক্ষমতায় এসেছে, গণতন্ত্র তখন তো ফিরে এসেছে দেশে। এটি ঠিক ১ম ৯১ এ নতুন সরকার গঠনের পর ১ম কিন্তু সংবাদপত্র আসলেই এক ধরনের স্বাধীনতা ভোগ করেছে। কারণ তখনও আমার ধারণা যে সরকার বুঝে উঠতে পারেনি যে এখানে চাপ দিলে ভালো হবে নাকি মন্দ হবে, সেটি হয়তো বুঝে উঠতে পারেনি। কিন্তু খুব শিগগিরই তারা তাদের সাথে যখন কিছু সাংবাদিক, যেটি আগেই বলছিলাম, কিছু ব্যক্তিগত স্বার্থ উদ্ধারকারী সাংবাদিক গিয়ে যোগাযোগ করে এরকম একটি অবস্থা তৈরি করেছে যে এটি সরকারের পক্ষে ভালো, এটি মন্দ, এটি প্রচার হতে দেওয়া উচিত না, আপনারা এটা বন্ধ করেন। এই আমাদের সাংবাদিকদেরই ছোট অংশটি যে তারাই সেই পরামর্শ দিয়েছে যে এরকম এখন এরকম প্রচার এখন কি হওয়া উচিত অবস্থা? না। এখন কি অবস্থা সেটি বলতো? তো একই একই অবস্থা একই। প্রত্যেক অতীতে যেরকম দাবি করত যে আমরা আমাদের আমলে সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছে, এখনো শুধু দাবিই করে যাচ্ছে যে সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছে। এরকম কিরকম সর্বোচ্চ স্বাধীনতা, এটা তো ডেইলি স্টারের ঘটনা থেকেই আজকে বোঝা যায়। ডেইলি স্টার ডোনাল্ড ট্রাম্পের একটি বক্তব্যের অনুবাদ করেছে। পরপরই ওরা দুঃখ প্রকাশ করতে বাধ্য হয়েছে যে এটি তাদের মূল অনুবাদ হয়নি, এটি ভুল হয়ে গেছে। কিন্তু ওই অনুবাদ তো আনন্দবাজার পত্রিকাও করেছে। তো এটা কি ফোন আসছে? এটা কি ডেইলি ফোন স্টার, আসছে? এটা কি ফোন আসছে? এখনো ফোন আসছে? এগুলি ফোন আসছে নানান রকমের কাজ। আপনি গত ১৫ বছর আওয়ামী লীগ আমলের শেষ দিকে এই ফোনগুলি করা হতো বেশিরভাগ ক্ষেত্রে হচ্ছে ডিজিএফআই, যে এটা সরকারের পছন্দ না, এরকমটা করবেন। এখন অদ্ভুত ব্যাপার হচ্ছে ডিজিএফআই খুব একটা ফোন-টোন করে না। ডিজিএফআই কে ব্যবহার করতে হয় না। ওই প্রতিষ্ঠানের একজন শীর্ষকর্তাকে শুধু, যেহেতু শীর্ষকর্তাগুলি বদলে গেছে, আপনি আগেই বলেছিলেন যে বদলে গেছে, তাদের একটি চক্র আছে, সার্কেল আছে। যে এইটা মনে হয় ঠিক হবে না। শুধু একজন আরেকজনকে কমিউনিকেট করে যে এটা তো ঠিক হচ্ছে না। এটা যাচ্ছে, এটা তো ঠিক হচ্ছে না। এটা ভাই পাল্টে দাও। তখন সবাই মিলে সেটা পাল্টে দেয়। সবাই মিলে সেটা নতুন করে কি লিখতে হবে সেটা নিজেরাই ঠিক করে নেয়। এভাবেই চলছে। এই স্বাধীনতাই ভোগ করছে এখন। সেই সর্বোচ্চ স্বাধীনতা মানেই এই এটা কি স্বাধীনতা। নতুন একটা সিন্ডিকেট বলবেন এটাকে? নতুন নয়। সিন্ডিকেট তো আগে আওয়ামী লীগের সিন্ডিকেট ছিল, এখন বিএনপির সিন্ডিকেট হয়েছে। সুতরাং সিন্ডিকেট তো নতুন নয়, বা জামাতের সিন্ডিকেট হয়েছে। সুতরাং সিন্ডিকেটের শুধু চেহারা বদল হয়েছে। সিন্ডিকেট আগেরই রয়েছে। সিন্ডিকেট অতীতেও ছিল, এখনো আছে। শুধু চেহারাগুলির বদল হয়েছে। তাদের চরিত্র বদল হচ্ছে, রাজনৈতিক চরিত্র। আমি বলছি যে রাজনৈতিক চরিত্র। আগের জন ছিল আওয়ামী লীগের, এখন বিএনপির, এখন জামাতের। এটুকুই পরিবর্তন হয়েছে। সুতরাং নতুন সিন্ডিকেট নয়, পুরনো সিন্ডিকেট, শুধু মানুষগুলির বদল হয়েছে। প্রেস মিনিস্টার সহ বাংলাদেশের বিভিন্ন পদগুলা রাজনৈতিক পুরস্কারের মতো দীর্ঘদিন যাবৎ হয়ে আসছে। হ্যাঁ, সব অতীতকাল সবই থেকেই সেটি হয়ে সবই আসছে। সবই বদল হয়েছে। আগে এখন চিহ্নিত করা হয়েছে আওয়ামী লীগের সাংবাদিক হিসেবে। এখন যাদেরকে পোস্টিং করা হচ্ছে তাদের আইডেন্টিটি কি এন্টি আওয়ামী লীগ? এন্টি আওয়ামী লীগ হোক না হোক, এটা প্রো গভর্নমেন্ট হতে হবে। এটাই তো বাস্তবতা। এর আগে ছিল প্রো আওয়ামী লীগ, এখন হবে প্রো গভর্নমেন্ট। এখন প্রো গভর্নমেন্ট বললে এই গভর্নমেন্টটা কে? এই গভর্নমেন্টটা হচ্ছে একটি
নানান গ্রুপের একটি গভর্নমেন্ট, সেটি হচ্ছে ছাত্রদের, সেটি হচ্ছে এনজিওদের, সেটি হচ্ছে আওয়ামী লীগ, বিএনপির, সেটি হচ্ছে জামাতে ইসলামীর। এরাই হচ্ছে এই সরকারের সুবিধাভোগী এবং সেনাবাহিনী, এরাই তো বর্তমান সরকারের সুবিধাভোগী। তাদের সম্মিলিত সমর্থনেই তো বর্তমান সরকার। সুতরাং এখন যারা যে জায়গায় যাচ্ছে এই অংশ থেকে যাচ্ছে, কেউ জামাতের লোক হবে, কেউ ছাত্রদের লোক হবে, কেউ সেই সেনাবাহিনীর লোক হবে, কেউ বিএনপির লোক হবে, এভাবেই যাচ্ছে, এভাবেই দেয়া হচ্ছে। সুতরাং সেটাকে অ্যান্টি আওয়ামী লীগ চিন্তা না করে বলতে হবে যে প্রো বিএনপি, প্রো জামাত, প্রো সেনাবাহিনী, প্রো ছাত্র, এইরকম। এখন ধরেন জামাতের যে লোকটা যাচ্ছে সে তো অবধারিত ভাবে অ্যান্টি আওয়ামী লীগ হবেই। আমরা বলতে পারি যে আমাদের অ্যান্টি লিবারেশন ফোর্সও হতে পারে। বিএনপির যে যাবে সে হয়তো শুধু অ্যান্টি আওয়ামী লীগ হবে, সে তো স্বাধীনতা বিরোধী নাও হতে পারে বিএনপির লোকটি, বা সেনাবাহিনীর লোকটি, বা অন্য লোকটি। কিন্তু এখানকার মৌলিক পার্থক্য হচ্ছে যে যেহেতু অনেকগুলি গ্রুপ কাজ করছে, জামাতের লোকটি যদি কোথাও যায়, জামাত সমর্থক যিনি, তিনি অ্যান্টি আওয়ামী লীগের সাথে সাথে স্বাধীনতা বিরোধীও হতে পারে। উনি হয়তো বলতে এখন পারেন যে ৭১ সালে একটা নিউজের ব্যাপারে আমি আলাপ করি। আপনার নিউজটা হচ্ছে মনে করেন বাংলাদেশে মানে ২৬শে মার্চ যখন শুরু হতো, ১লা ফেব্রুয়ারি যখন শুরু হতো, ডিসেম্বর মাস যখন শুরু হতো, আগস্ট মাস যখন শুরু হতো, একটা শিরোনাম থাকতো শোকের মাস, তারপরে স্বাধীনতার মাস, বিজয়ের মাস, ভাষার মাস, এভাবে শুরু হতো, নানা কন্টেন্ট গুলা আসতো। এখন ইদানিং এগুলা মনে হয় স্থগিত। স্থগিত না মানে সেলফ সেন্সার্ড এটা? এটা এক ধরনের সেলফ সেন্সর। এটি আগেই আপনাকে বললাম যে এখনকার সরকারটি কিন্তু এক ধরনের খিচুড়ি, যে নানান গ্রুপের সম্মিলিত একটি সরকার। শুরুতে এই সরকারটি গঠনের সময় যারা বেশি প্রভাব বিস্তার করেছিল এই গ্রুপগুলির মধ্যে সেটি হচ্ছে জামায়াতে ইসলামী এবং অন্যান্য যে ইসলামী দলগুলি তারা। শুরুতে কিন্তু বিএনপি অতটা প্রভাব বিস্তার করতে পারেনি এবং এই কারণেই আপনারা দেখেছেন যে যখন পরিবর্তনগুলি হয় প্রশাসনে এবং বিচার বিভাগে, মূলত শুরুর দিকে বিচার বিভাগের প্রায় পুরো ৮০% মানুষই জামাতের সমর্থক যারা তারা সেই জায়গাগুলিতে আহ, দখল করে নেয় বা জায়গা পায়। প্রশাসনেও শুরুতে যারা উচ্চ পদগুলি দখল করে বা উচ্চ পদে নতুন করে প্রমোশন পায় তাদেরও ৮০% ছিল এরকম জামাতের সমর্থক বলে পরিচিত যারা তারা। বিএনপি তখন কিছুটা পিছিয়ে ছিল এবং মাঠ পর্যায়ে যে কোনো জায়গায় আন্দোলন হচ্ছে, এটাকে আন্দোলন বলবেন না মব বলবেন, মব কালচার, যে একে মারো একে ধরো এটা ভাঙো, এগুলির মধ্যে কিন্তু মূলত হেফাজতে ইসলাম, ইসলামী আন্দোলন, জামাতি ইসলামীর যে সমর্থক তাদেরকে মাঠে বেশি দেখা গেছে। বিএনপি কে কিন্তু অত বেশি মাঠে দেখা যায়নি। বিএনপির এরা ছিল অন্যভাবে দখলে ব্যস্ত, কোনো একটা বাজার কমিটি দখল করা, ব্যবসা দখল করা, এসব কাজে ব্যস্ত। আর মাঠের ব্যস্ত ছিল হচ্ছে বা নিজেদেরকে প্রভাবশালী করে তুলেছিল হচ্ছে ওই শক্তিটা। এখন 111 ওই লিটন আমাদের একটা শেষের দিকে আমরা আসি। 111 এর সময় ডিজিএফআই এর চৌথা আসতো দুর্নীতি রিপোর্ট, ওইভাবেই হতো কিন্তু। এখন দুর্নীতি রিপোর্ট কি একইভাবে আসছে? এই এটি একটি অদ্ভুত বিষয় না, একই রকম না। 111 এর সময় আমরা কিন্তু বলতাম সরকারটি হচ্ছে সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার। বর্তমানের কিন্তু এটি সেনা সমর্থিত অন্তর্বর্তী সরকার এটি বলার সুযোগ নেই। কারণ সেনাবাহিনী প্রথম থেকেই বলে দিয়েছে যে তারা রাজনীতিতে বা এই সরকারের মধ্যে হস্তক্ষেপ করছে না। কিন্তু আমি একটু আগে আবার বললাম যে সুবিধাভোগী। হ্যাঁ, সুবিধাভোগী কিন্তু নিজের কাজটুকু আদায় করে নেয়ার জন্য। বাকিটা সরকার কি করছে না করছে সরকারই বুঝুক। আর 111 এর সময় সরকারটি পরিচালনা করতই সেনাবাহিনী। আপনি দেখেছেন যে ওই সময় সেনাবাহিনীর নানান রকমের ইউনিট করে দেওয়া হয়েছিল। জেলা প্রশাসন কার্যালয়ে একজন সেনা কর্মকর্তা ডিসি সাহেবের পাশেই, একদম একই রুমে না, মানে
তার সমান্তরাল আরেকটি পদ তৈরি করে একজন সেনা কর্মকর্তাকে বসিয়ে যে কোঅর্ডিনেশনের নামে এগুলি করেছিল, মানে সেটি ছিল আসলে সেনা শাসন। আর এখনকারটি হচ্ছে বেসামরিক শাসন। যেই শাসনটি করছে হচ্ছে জামায়াত, বিএনপি, এনজিও, ছাত্ররা সবাই মিলে, এবং সেখানে সেনাবাহিনীর সমর্থন আছে। এখন যে দুর্নীতির রিপোর্টগুলি হচ্ছে সেটি এই সরকারের ভেতর থেকেই হচ্ছে। সরকার নানা রকমের কমিটি টমিটি করেছে, এরাই এসব রিপোর্ট বের করে, এবং রিপোর্ট বের করতে গেলে বোঝা যায় যে এর মধ্যে জগা খিচুড়িও পাকিয়ে যায় মাঝে মধ্যে। যেমন আমাদের সাংবাদিকদের সম্পর্কে ব্যাংক অ্যাকাউন্টের হিসাব টিসাব দেয়া হয়, এর মধ্যে যারা অভিযুক্ত, যাদের ব্যাপারে অনেকের সন্দেহ আছে যে হ্যাঁ সে অভিযুক্ত হতেই পারে, এরকম মানুষ যেমন আছে, আবার যার নাম দেখে অন্যরাই অবাক হয়ে গেছে, আরে তাকে তো চিনি, তার ব্যাংক অ্যাকাউন্টে খুঁজলে তো এত টাকার বেশি পাওয়া যাওয়ারই কথা। এরকম লোকেরও ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করে বসে আছে, এরকম নানান রকমের ঘটনা ঘটছে। এটি ঘটছে হচ্ছে যে যারা করছে এই সরকারের ভেতরের কমিটিটি, তারা আসলে সরকার যাই করুক বা একজন রিপোর্টারের দায়িত্ব কি? আমাদের দায়িত্ব রিপোর্টটা করার সময় সকল পক্ষের বক্তব্য নিয়ে যায়। না আমার বিরুদ্ধে একটা রিপোর্ট হবে, আমারও তো একটা বক্তব্য আছে, সকল পক্ষের বক্তব্য নিয়ে রিপোর্ট করা, এছাড়া তো রিপোর্ট করার বাধ্যবাধকতা নেই। এটা তো আগেই বলেছি, আমরা তো সেই সাংবাদিকতার সময়ে নেই, এখনো নেই, গত 15 বছরেও ছিলাম না, গত 30 বছরেও ছিলাম না। 30 বছরে বললে কিছুটা হয়তো ভুল হবে, কারণ 25 বছরই ছিলাম না। সেই সাংবাদিকতা তো নেই এখন। এখন আমি যেই দলকে সমর্থন করি, সেই দল যদি ক্ষমতায় থাকে, তাহলে ওই দল, ওই ক্ষমতাসীন দল যা বলিবে আমি তো তাই করিয়ে দিচ্ছি। আমি কেন? আমি হয়তো জানি যে এই রিপোর্টটি করতে গেলে আমার অমুক পক্ষের কথা বলা উচিত, অভিযুক্তদের বক্তব্য নেওয়া উচিত, আমি জানি, আমি সাংবাদিক হিসেবে সেটি জানি, কিন্তু আমি তো নেব না, কারণ আমার সরকার ক্ষমতায়, আমার সরকার বলেছে যে এই রিপোর্টটি করে দাও, ঠিক আছে করে দিচ্ছি, শেষ। তো তাই হচ্ছে, গতবার গত 15 বছরেও হয়েছে, 20 বছরে হয়েছে, গত আওয়ামী লীগ আমলে হয়েছে, এর আগের বিএনপি আমলেও হয়েছে, এখনো হচ্ছে, একই রকমের চলছে, এইসবের কোনো পরিবর্তন নেই। তাহলে আপনি আমার দৃষ্টিতে নতুন কিছুই হচ্ছে না, পরিস্থিতি শুধু খারাপ হচ্ছে, এবং খারাপ হওয়াটা হচ্ছে প্রতিশোধ পরায়ণতা মানুষের বাড়ে। আপনি জানেন যে গত আওয়ামী লীগ আমলে, এটি তো বাস্তবতা, এটি সত্য যে কয়েকটি সংবাদপত্র এবং টেলিভিশন বন্ধ করে দেওয়া হয়েছিল, এটি তো সত্য। আপনি যদি এখন কেন বন্ধ করে দেওয়া হয়েছিল, এটা নিয়ে দুই ভাগ সাংবাদিক দুই রকমের কথা বলবে। আওয়ামী লীগের সমর্থক যারা, এরা বলবে যে এরা আসলেই অপপ্রচার চালাচ্ছিল, এরা ধ্বংসাত্মক কাজ করছিল, সুতরাং বন্ধ করে দিয়ে ঠিকই করেছে। আবার বিএনপি জামাতের লোকজন বলবে যে এটা হচ্ছে বাকশালী কায়দায় বন্ধ করে দিয়েছিল। সেগুলি হতে পারে, কিন্তু বাস্তবতাটা হচ্ছে যে বন্ধ করেছিল। এখন বন্ধ না করে দখল করছে, তফাৎটা ওই জায়গায়। ওই সময় 3টা কি 4টা বন্ধ করেছিল, এখন সবগুলি দখল করতে যাচ্ছে। কারণটা হচ্ছে যে যতই সামনে এগুবেন, ততই প্রতিশোধ পরায়ণতা বাড়বে। আমি আজকে আপনাকে সুযোগ পেয়ে 5টি ঘুষি দিয়েছি, আপনার সাথে আমার ঝগড়া, আমি 5টি ঘুষি দিয়েছি, গুনে গুনে 5টি দিয়েছি, একদম আপনি গুনেও রেখেছিলেন। কিন্তু আপনি যখন 5 বছর পরে সুযোগ পাবেন, আমাকে কি গুনে গুনে 5টি ফেরত দেবেন ঘুষি, নাকি 15টি মারবেন ঘুষি, সাথে লাথিও দেবেন? তার মানে প্রতিশোধ পরায়ণতা বাড়ে। তো একই কাণ্ড হয়েছে, অতীতের যে কর্মকাণ্ড, এর প্রতিশোধ হিসেবে এর চাইতে আরো অনেক গুণ বেশি আকারে করা হচ্ছে, এই হচ্ছে তফাৎ। এটা কি বলগাহীন মিডিয়া ট্রায়ালের দেশ বলবেন এখন? হ্যাঁ, সেটা অতীতেও ছিল, এখনো আছে। আগে বলগাহীন হ্রাসটা হয়তো আরো কম ছিল, এখন বেড়েছে। যেটি বললাম যে 5টি ঘুষির বদলে এখন আপনি 15টি খাচ্ছেন, আগে আপনি 5টি দিয়েছিলেন, এখন 15টি খাচ্ছেন। আগে আপনার শুধু গালে ঘুষি দিয়েছে, এখন আপনি নাকে, মুখে, চোখে সব জায়গায় ঘুষি খাচ্ছেন, সাথে একটা লাথিও দিচ্ছে, সেটি খাচ্ছেন। এই অবস্থা চলছে। লিটন, আপনাকে ধন্যবাদ। আপনি আগেই বলে রেখেছিলেন আপনি 1 ঘন্টার মধ্যে উঠবেন, অফিসে যাওয়ার প্রস্তুতি নেবেন। আপনার সাথে কিন্তু আমরা সময় নিয়ে আপনার
মোটেই আমরা অনেক কথা বলার ছিল, আজ হয় নাই। একটু সময় নিয়ে দীর্ঘ সময় নিয়ে কথা বলবো। বাংলাদেশের মানুষ যে তথ্যগুলা জানতে চায়, সেই তথ্যগুলোর ভেতরে আপনি আছেন। আপনার কথা আবার আমরা শুনবো। অনেক ধন্যবাদ লিটন। ধন্যবাদ আপনাকেও বাড়ি ভাই, এবং আপনার মাধ্যমে আপনার এই অনুষ্ঠানের দর্শক যারা তাদেরকেও শুভেচ্ছা এবং ধন্যবাদ জানাচ্ছি।